নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আজকের ভিডিও শুরু করার আগে আমি দুটি কথা বলে নিতে চাই। আমার পূর্ববর্তী ভিডিও যে তৈরি হয়েছিল, অর্থাৎ আমার পর্ব 3 এবং পর্ব 4 নম্বর যে ভিডিও, সেই পর্ব 3 এবং পর্ব 4 নম্বর ভিডিওতে আমি যখন আলোচনা করছিলাম গ্রহদের উচ্চস্থ নিচস্থ এবং গ্রহ শুভ এবং অশুভ গ্রহ সংক্রান্ত বিষয়ে, তখন কম্পিউটার স্ক্রিনে যখন আমি বিভিন্ন জন্মছক এবং রাশিচক্রগুলি দেখাচ্ছিলাম, তখন তার ছবিগুলি আপনাদের ভিডিওতে উল্টো হয়। এর কারণ হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন থেকে যে এইচডি ক্যামেরাতে শ্যুট করা হয়েছিল তার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমি প্রথমেই এই বিষয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এবং আজকে আমি শুরুতে আমার এই ভিডিও, অর্থাৎ যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গ্রহদের দৃষ্টি, এটা আলোচনা করার আগে আমি জাস্ট একটু ওইটা সংক্রান্ত আলোচনা করে নিতে চাই, গ্রহদের উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ, কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমার 3 নম্বর ভিডিও, আমার 4 নম্বর ভিডিও এবং 6 নম্বর ভিডিও পরবর্তীকালে আপনি আপনার নিজের জন্মছক বিচার করুন বা অন্য কারো করুন, বা এই সংক্রান্ত কোনো আলোচনা দেখুন বা শুনুন, আপনার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত জরুরি হিসাবে দেখা দেবে। কারণ এই 3টে ভিডিও আমরা জন্মছক বা বৈদিক জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত যে আলোচনা এবং জন্মছক বিচারের ক্ষেত্রে এটাকে ফান্ডামেন্টাল হিসাবে ধরা হয়। তো দেখুন, আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটা ছবি এখানে দিয়েছি, যে ছবিটাতে আপনারা দেখতে পাবেন পরিষ্কারভাবে যে প্রথমে আপনার বলা আছে গ্রহ, তার নিচে বলা আছে আপনার এক্সালটেশন বা গ্রহদের নিচস্থ, তার পাশে আছে ডেবিলিটেশন বা গ্রহদের দুর্বলতা বা নিচস্থ ভাব, তারপরে আছে আপনার স্ট্রং এবং উইক যে পয়েন্ট, এবং তারপরে আছে আপনার মূল যে ত্রিকোণ রাশি বা রাশির যে মূল ত্রিকোণ এবং সেটা কত ডিগ্রিতে হয়। এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমেই আছে সূর্য বা রবি, এর উচ্চস্থ হয় মেষ রাশিতে এবং তার নিচস্থ হয় তুলা রাশিতে, কত ডিগ্রিতে? 10 ডিগ্রিতে, এবং মূল ত্রিকোণ করে সিংহ রাশিতে 0 থেকে 20 ডিগ্রির মধ্যে। চন্দ্র হচ্ছে আপনার বৃষ রাশিতে উচ্চস্থ থাকে, বৃশ্চিকে থাকে নিচস্থ, এবং এটি 3 ডিগ্রিতে তার দুর্বল বা তার যে উইকেস্ট পয়েন্ট হয়, অর্থাৎ তার স্ট্রংগেস্ট বা উইকেস্ট পয়েন্ট দুটো যেটাই বলুন হয়, এবং মূল ত্রিকোণ হয় বৃষ রাশিতে এবং সেটা 4 থেকে 20 ডিগ্রির মধ্যে। এবারে আসছি আমরা মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে হয়। মঙ্গল মকর রাশি এবং এটি উচ্চস্থ থাকে, কর্কটে নিচস্থ হয় কত ডিগ্রিতে? 28 ডিগ্রিতে, এবং মেষ রাশিতে মূল ত্রিকোণ করে 0 থেকে 12 ডিগ্রিতে। এবারে বুধ, এটি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এটি উচ্চস্থ থাকে, মীন রাশির ক্ষেত্রে নিচস্থ হয় কত ডিগ্রিতে? 15 ডিগ্রিতে, এবং কন্যা এটি 16 থেকে 30 ডিগ্রিতে মূল ত্রিকোণ করে। বৃহস্পতি কর্কটের ক্ষেত্রে উচ্চস্থ হয়, মকরের ক্ষেত্রে নিচস্থ হয়, এটি 5 ডিগ্রিতে থাকে, এবং ধনু রাশিতে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে এটি মূল ত্রিকোণ করে। শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়, কন্যা রাশিতে তা নিচস্থ থাকে কত ডিগ্রি? 27 ডিগ্রি, তুলা রাশিতে মূল ত্রিকোণ করে 0 থেকে 15 ডিগ্রিতে। শনি তুলা রাশিতে উচ্চস্থ থাকে, মেষে নিচস্থ থাকে কত ডিগ্রি? 20 ডিগ্রি, এবং কুম্ভ রাশিতে তার 0 থেকে 20 ডিগ্রির মধ্যে মূল ত্রিকোণ করে। রাহু বৃষ রাশিতে উচ্চস্থ থাকে এবং বৃশ্চিকে তা নিচস্থ হয় কত না? 15 ডিগ্রিতে, এবং কন্যা 15 ডিগ্রিতে তা মূল ত্রিকোণ করে। কেতু বৃশ্চিক রাশিতে তা উচ্চস্থ থাকে এবং বৃষ রাশিতে তা নিচস্থ হয় এবং 15 ডিগ্রিতে এটি হয়ে থাকে, এবং কন্যা রাশিতে সেটি মূল ত্রিকোণ করে 15 ডিগ্রিতে। সুতরাং আপনি এই যে আমার এখানে একটা ছবি বা এখানে একটা স্ক্রিনশট আমি দিয়েছি, এটাতে আপনারা সহজেই দেখতে পাবেন যে বিভিন্ন রাশির উচ্চস্থ নিচস্থ এবং মূল ত্রিকোণ। কারণ আমরা যখনই আলোচনা করবো, যে বিষয়ে আলোচনা করি, যে টপিক নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু জন্মছকের এই আলোচনাগুলোতে আমাদের এই উচ্চস্থ নিচস্থ এবং মূল ত্রিকোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে
দেখা যায়। দেখুন, আমি আরো একটা স্ক্রিনশট দিয়েছি আপনাদের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই স্ক্রিনশটটাতে দেখুন আমি কিন্তু দেখিয়েছি যে কোন রাশির ক্ষেত্রে কোন রাশির অধিপতিকে, উচ্চস্থকে এবং নিচস্থকে। সুতরাং আশা করি আপনারা এটা থেকে গ্রহদের উচ্চস্থ নিচস্থ যে ভাব সেটা বুঝতে পারবেন। এবারে স্পেসিফিক যে আলোচনা বা ডিটেলস আলোচনা, এটা কিন্তু আমি করেছি আমার ওই পর্ব 3 এবং পর্ব 4 এই দুটো ভিডিওতে, যেখানে ভুলবশত যখন আমি একটা জন্মছক বা আমি বিভিন্ন যে তাদের টেবিলগুলো দেখাচ্ছিলাম, সেটা উল্টো ভাবে আপনাদের সামনে দেখা যাওয়ার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, যে কারণে আমি শুরুতে এই আলোচনাটা করলাম। এখন আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে গ্রহদের দৃষ্টি। এখন প্রত্যেকটি গ্রহ আরেকটি গ্রহের উপরে সেটা দৃষ্টি নিক্ষেপ করে। আমি শুরুতেই একটা কথা আপনাদের বলেছি যে গ্রহদের উচ্চস্থান এবং গ্রহদের নিম্নস্থান এবং গ্রহ শুভ এবং অশুভ গ্রহ। দেখুন, যেমন আমরা সাধারণত জানি যে আমরা দেখেছি যে বৃহস্পতি হচ্ছে ন্যাচারাল যে শুভ গ্রহ বা ন্যাচারাল বেনিফিক, এখানে তাকে গ্রহ হিসাবে ধরা হয়, স্বাভাবিক শুভ গ্রহ। আর স্যাটার্ন বা শনিকে আমরা বলি ন্যাচারাল ম্যালেফিক বা স্বাভাবিক অশুভ গ্রহ। সুতরাং এইভাবে বিভিন্ন গ্রহ আছে যে গ্রহদের প্রভাব আমাদের বিভিন্ন রাশির উপরে এবং বিভিন্ন অন্য গ্রহের উপরে পড়ে। অতএব যখন আমরা একজন জাতকের জন্মকুষ্ঠী বা জন্মপত্রিকা আমরা বিচার করতে চাই, তখন যদি এই গ্রহদের দৃষ্টি পড়ে তার উপরে, অর্থাৎ শুভ অশুভ গ্রহ, তার উপর নির্ভর করে কিন্তু আমরা সেটা প্রেডিকশন করতে পারি, এবং সেই প্রেডিকশন সদর্থক বা ননর্থক যে কোনো কিছুই হতে পারে। তো আমি প্রথমে যেটা আলোচনা করি যে গ্রহদের দৃষ্টি বলতে কি বোঝায়। গ্রহ দৃষ্টি বলতে বোঝায় যখন কোনো গ্রহের সতর্ক বা পূর্ণ দৃষ্টি থাকে, তার ভাব বা অন্য গ্রহের, অর্থাৎ যে ঘরে থাকছে, প্রত্যেকটা গ্রহ আপনারা জানেন একটা একটা করে ঘরে তারা থাকে, এবং আমরা ইতিপূর্বেই সেটা নিয়ে আলোচনা করেছি যে বিভিন্ন গ্রহ কিন্তু তাদের বিভিন্ন ঘর আছে, অর্থাৎ এই ঘরগুলোকে জ্যোতিষশাস্ত্রে ভাব বলা হয়। আগে আমি বলেছি যে জ্যোতিষশাস্ত্র আলোচনার একটা সমস্যা হচ্ছে বেশ কিছু টার্মিনোলজি বা টার্ম ব্যবহার করা হয় যেগুলো আমরা সাধারণত সচরাচর ব্যবহার করি না। দেখুন, আমার এই জন্ম, আমি যেটা দেখালাম এখানে একটা আমি রাশি চক্র দেখাচ্ছি। রাশি চক্রে দেখুন মেষ রাশিতে মঙ্গল আছে, বৃষ রাশিতে আপনার শুক্র আছে, মিথুন রাশিতে হচ্ছে বুধ আছে, কর্কট রাশিতে চন্দ্র, সিংহ রাশিতে রবি, কন্যা রাশিতে বুধ এবং তুলা রাশিতে শুক্র এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল, ধনু রাশিতে বৃহস্পতি, মকর রাশিতে শনি, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে বৃহস্পতি। অর্থাৎ পরপর এই গ্রহগুলি কিন্তু এক একটি রাশিতে অবস্থান করছে। সুতরাং দৃষ্টি বলতে যখন প্রতিটি ঘর, এই যে প্রত্যেকটি ঘর প্রত্যেকটি ভাব বলা হয় বা ঘর বা হাউস বলা হয়, তো যখন দৃষ্টি নিক্ষেপ করে তখনই সেটাকে কিন্তু গ্রহদের দৃষ্টি বা অ্যাসপেক্ট বলা হয়, বা গ্ল্যান্স বলা হয়, বা গেজ বলা হয়, বা স্পেয়ার বলা হয়, বা লুক বলা হয়। অর্থাৎ আপনি যে কোনো শব্দই ব্যবহার করুন না, তাহলে যদি শুভ গ্রহ হয় শুভ দৃষ্টি পড়বে, অশুভ গ্রহ হলে অশুভ দৃষ্টি পড়তে পারে। শুভ গ্রহদের উপরে যখন অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তখন শুভ গ্রহের কার্যকারিতা অনেক ক্ষেত্রে হানি ঘটে, আবার শুভ গ্রহের উপরে যখন আরেকটি শুভ গ্রহের দৃষ্টি পড়ে তখন কিন্তু তার কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং একটা গ্রহের উপরে অন্য একটা গ্রহের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইটাকে আমরা গ্রহ দৃষ্টি বলি। এছাড়া আরেকটা আছে যেটাকে রাশি দৃষ্টি বলে। কোনো রাশির দ্বারা যখন কোনো দৃষ্টি নিক্ষেপিত হয়, অর্থাৎ একটা রাশি যখন অন্য একটা রাশির উপরে বা সে নিজের ঘরে দৃষ্টি নিক্ষেপ করতে পারে, তখন সেটাকে রাশি দৃষ্টি বলে। সুতরাং দৃষ্টি হচ্ছে তিন প্রকার রাশি দৃষ্টি, এটাকে বলা হয় অ্যাসপেক্ট সেন বাই সাইন। দ্বিতীয় গ্রহ দৃষ্টি, অ্যাসপেক্ট সেন বাই প্ল্যানেট। আর তৃতীয় হচ্ছে আরেকটা থাকে, সেটাকে বলা হচ্ছে স্পুটা দৃষ্টি বা অ্যাসপেক্ট সেন বাই ডিগ্রি। এই তিনটে রাশি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রথমে রাশি, এই রাশির ক্ষেত্রে আবার তিন ধরনের আছে। প্রথমটাকে আমরা মৌলিক রাশি বা চারা রাশি বলি। প্রথম যে আমরা রাশি তাকে মৌলিক বা চারা রাশি বলি। কোন কোন ক্ষেত্রে? যেমন মেষ, মেষ রাশির দৃষ্টি যে থাকে সেটা হচ্ছে সবসময় কোথায়
না মেষ রাশির দৃষ্টি থাকে সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ এই রাশির উপর অর্থাৎ রাশি চক্রের পঞ্চম, অষ্টম, একাদশ। তাহলে আবার বলছি যে মেষ রাশি, তাহলে মেষ রাশির দৃষ্টি কোন কোন ঘরগুলোর উপর থাকবে? মেষ রাশির দৃষ্টি থাকে যে সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। তাহলে দেখুন কোথায় কোথায় সিংহ রাশি, তারপরে আছে বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, অর্থাৎ এখানে হচ্ছে কত? পঞ্চম, অষ্টম এবং একাদশ ঘরের উপরে দৃষ্টি থাকবে মেষ রাশি। এবার হচ্ছে স্থির রাশি। স্থির রাশি কোনগুলো? না বৃষভা এবং তার রাশি দৃষ্টি নিক্ষেপ করে তার কারকতা তুলা এবং মকর রাশির উপরে। আবার বলছি যে বৃষভা তার রাশি দৃষ্টি নিক্ষেপ করে তার কারকতা, আমি কারকতা নিয়ে পরে আলোচনা করব, এবং তুলা এবং মকর রাশির উপরে তার দৃষ্টি নিক্ষেপ করে। আরেকটা দ্বিস্বভাব রাশি থাকে, অর্থাৎ কতকগুলো রাশিকে ডুয়েল সাইন বা ডুয়েল রাশি বলা হয়, কারণ তারা সামাজিক ক্ষেত্রে দ্বৈত ভূমিকা পালন করে। সেই রাশিগুলো যেমন মিথুন রাশি, যা উভয় রাশি অর্থাৎ এখানে ডুয়েল সাইন হিসেবে তার কাজ করে থাকে, এবং সে কিন্তু আপনার কন্যা, ধনু এবং মীন রাশির উপরে তার দৃষ্টি নিক্ষেপ করে। উভয় রাশি বা উভ রাশি কাকে বলে ডুয়েল সাইন? যে রাশিগুলি বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্র প্রভাব প্রদান করে, অর্থাৎ তারা দুটো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, এখানে ডুয়েল ট্রেট তাদের থাকে, ডুয়েল ক্যারেক্টারিস্টিক তাদের থাকে, সেই জন্য তারা, যেমন মিথুন রাশি, দুটি ব্যক্তিভাব বা পার্সোনালিটি আমরা তার মধ্যে লক্ষ্য করি। মিথুন রাশি যে কোনো প্রকারের সামাজিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে, মানে মিথুন রাশির যারা জাতক বা জাতিকা থাকে তারা অনেক বেশি সোশিয়েবল হয়, তারা নেগেটিভ এবং পজিটিভ দু ধরনের সমাজের সঙ্গেই তারা তাদের সম্পর্ক বা সংযোগ রক্ষা করে চলতে পারে। এটা মিথুন রাশির একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দ্বিতীয়ত কন্যা রাশি, এটিকেও ডুয়েল রাশি বলা হয় বা ডুয়েল সাইন। এটি শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাশি, এছাড়াও পড়াশুনো, লেখাপড়া, যোগাযোগ, শিক্ষাদান মানে টিচিং এর মতো কাজ, প্রিচিং মানে উপদেশ, ধর্ম উপদেশ ইত্যাদিকে নির্দেশ করে। অর্থাৎ এই রাশির যারা জাতক জাতিকারা থাকেন তারা সামাজিক ক্ষেত্রে এই বিষয়গুলোতে যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে পারেন। এবারে আসছি ধনু রাশি। এটি হচ্ছে শিক্ষা কেন্দ্রে, যেহেতু ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সুতরাং এখানে ফিলোসফি, দর্শন, টিচিং এই সমস্ত ক্ষেত্রে এর একটা যথেষ্ট, লেখাপড়া, যোগাযোগ এইগুলোকে যথেষ্ট প্রভাব বৃষ্টি করে। অর্থাৎ এই রাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা থাকবেন তাদের ক্ষেত্রে সামাজিক একটা ভালো প্রভাব থাকবে এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতার বিষয়টি অনেক বেশি, তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হবেন তারা সমাজে। মীন রাশি, এটাও কিন্তু আমরা কন্যা এবং যে মীন যে রাশি ধনু রাশির মতোই তার কিন্তু দৃষ্টি থাকে। সুতরাং এটা হচ্ছে আমরা যেটা বললাম যে রাশিদের দৃষ্টি। এবারে আসি আমরা স্ফুটা দৃষ্টি। স্ফুটা মানে কি? স্ফুটা দৃষ্টি মূলত ডিগ্রিকে বোঝায়। এটিকে দৃষ্টি কোনো অ্যাসপেকচুয়াল যে অ্যাঙ্গেল বলা হয়, অর্থাৎ আমরা কি হয় না এই দৃষ্টি দান করে এবং দৃষ্টিগত দুটি গ্রহের মধ্যে কোন কোন তৈরি করে, অর্থাৎ একটা অ্যাঙ্গেল তৈরি করে, অ্যাঙ্গেল বিটুইন। তাহলে কখন হবে? অ্যাঙ্গেল বিটুইন টু অ্যাসপেক্টেড প্ল্যানেট, অর্থাৎ একটা ধরনের প্ল্যানেট যারা কি করছে সে দৃষ্টি দান করছে, আরেক ধরনের প্ল্যানেট যার উপরে দৃষ্টি পড়ছে, অর্থাৎ দৃষ্টি যা একজন দিচ্ছে অন্যজনের উপরে পড়ছে, এই দুটোর মধ্যে যেটা কোণ তৈরি করে এটাকেই কিন্তু স্ফুটা দৃষ্টি বলা হয়। এই দৃষ্টির মান 0 থেকে 60 ডিগ্রি বিরূপাসের মধ্যে হয় এর মান। মঙ্গলের ক্ষেত্রে, যে মঙ্গল হচ্ছে সপ্তমটা তার নিজ ঘর যেখানে পূর্ণ দৃষ্টি দেয়। আমি এখানে আরেকটা কথাই বলেছি যে প্রত্যেকটা রাশি তার কিন্তু সপ্তম ঘর, সে কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে। তাহলে এখানে মঙ্গল কি করছে না তার সপ্তম গ্রহে পূর্ণ দৃষ্টি দেবে, এবং এছাড়াও সে চতুর্থ গৃহে 120 ডিগ্রি এবং অষ্টম গৃহে 210 ডিগ্রিতে সে কিন্তু তার প্রদান করবে। অর্থাৎ মঙ্গল এটা বাদ দিলেও দুটো জায়গার তার দৃষ্টি সে প্রদান করে বাকি দুটো ক্ষেত্রে। বৃহস্পতি তার সপ্তম নিজস্ব ঘর, সেখানে সে দৃষ্টি প্রদান করে। এর বাদ দিলেও বৃহস্পতি পঞ্চম, এখানে 150 ডিগ্রি, এবং নবম 290 ডিগ্রি, 240 ডিগ্রিতে সে কিন্তু তার দৃষ্টি প্রদান করছে।
এবং শনি, শনি কি করে না সপ্তম গৃহ তার, সেখানে তো সে দেবেই, এবং সঙ্গে সে কিন্তু আরো কি করছে না দশম মানে গৃহ সে কিন্তু 270 ডিগ্রি এবং তৃতীয় গৃহে 60 ডিগ্রি দৃষ্টি প্রদান করে থাকে। এবারে দেখুন আমি একটা এখানে পেজ দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন গ্রহদের যে দৃষ্টি, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য করে দেখবেন যে সপ্তম ভাব বা সপ্তম ঘর এটা কি, আগে আমি আপনাদের বলে দিই। ধরুন জন্ম ছকে আপনাকে দেখতে হবে যে আপনার যে জন্ম ছকে কোনো সাধারণভাবে ধরি জন্ম ছকে রবি কোথায় আছে এটা আপনাকে দেখতে হবে। আমি যদি একটা জন্ম ছক দেখি তাহলে ধরুন একটা জন্ম ছক আমি সাধারণভাবে দেখছি, এই জাতকের যদি আমি জন্ম ছকটা দেখি তাহলে কিন্তু এখানে দেখুন তার রবি কিন্তু এখানটায় আছে, এবং আমরা আগেই বলেছি যে আপনাদের জন্ম ছকগুলো কিন্তু লেফট হ্যান্ড সাইড, দেখুন আমি আমার পয়েন্টারটাকে কিন্তু আর এর উপরে রেখেছি, এটা রবি। তাহলে নিয়ম হচ্ছে রবি কি করবে না আমরা দেখলাম যে রবি হচ্ছে তার সপ্তম ঘর, সে কিন্তু সে দৃষ্টি দেবে। তাহলে রবির সপ্তম ঘর মানে কত, রবি যেখান থেকে আছে আপনার 7টা ঘরে নিয়ে যেতে হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে রবিকে আমি এক ধরলাম, 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু আপনার জন্ম ছকে রবি কি করছে তার 7 নম্বর মানে শনির উপরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে এবারে বুঝতে পারছেন জন্ম ছকের উপর নির্ভর করে আপনার যেখানে রবি থাকবে, রবি কিন্তু তার সপ্তম ঘরে সে তার দৃষ্টি দেবে, অর্থাৎ যদি এইটা আপনার জন্ম ছক হয় তাহলে কিন্তু সে শনির উপরে দৃষ্টি দেবে। ধরুন আমি আর একটা জন্ম ছক দেখি, একটা অন্য জন্ম ছক দেখি। দেখুন এই জন্ম ছকটাতে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে রবি নর্মালি দেখা যাচ্ছে না, তো আমি আরেকটা জন্ম ছক দেখছি। দেখুন এই একটা জন্ম ছক, এখানেও কিন্তু যদি আমরা দেখি তাহলে রবি কিন্তু আপনার এখানে কত আছে, এই ঘরটাতে আছে। তাহলে এইখান থেকে যদি আমরা গুনতে থাকি তাহলে কিন্তু দেখব যে এইভাবে সে তার আপনার দৃষ্টি দেবে। সুতরাং আপনার জন্ম ছকে যে গ্রহ আছে, যে গ্রহের উল্লেখ করা থাকবে সেখান থেকে আপনি 7 নম্বর ঘরে এগিয়ে যাবেন, সেই 7 নম্বর ঘরের করে এখানে রবির দৃষ্টি পড়বে। তাহলে আমি যে গ্রহদের দৃষ্টি নিয়ে বলছিলাম, তাহলে সেই গ্রহদের দৃষ্টি কিভাবে পড়ে, প্রত্যেক গ্রহ তার ঘর থেকে 7 নম্বর ঘরে কিন্তু সেটা দৃষ্টি নিক্ষেপ করবে। সুতরাং রবির ক্ষেত্রে কিন্তু এটা 7 নম্বর ঘরে সেটা দৃষ্টি নিক্ষেপ করছে। এবারে যদি আমরা আসি পরেরটা, অর্থাৎ দেখুন রবির পর আমি লিখেছি চন্দ্র। চন্দ্র কোথায় সে কিন্তু তার 7th হাউস বা 7 নম্বর ঘরে দৃষ্টি দেবে। দেখুন আমি আবার একটা জন্ম ছক ধরে দেখাচ্ছি, যদি সেই জন্ম ছকে চন্দ্র থাকে, দেখুন চন্দ্র এখানে আছে, এই জাতকের জন্ম ছকে চন্দ্র এখানে আছে। তাহলে চন্দ্র থেকে আমি 7 নম্বর যদি গুনি তাহলে কিরকম হবে, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই ঘরটাতে চন্দ্র কিন্তু তার দৃষ্টি দেবে। এবারে মঙ্গল, মঙ্গল কিন্তু 7 নম্বর ঘরে তো দৃষ্টি দেবেই, আমি আগেই বলেছি প্রত্যেক গ্রহ তার যে গ্রহ যে ঘর সেখান থেকে 7 নম্বর ঘরে সে দৃষ্টি দেবে। এছাড়া মঙ্গল 4 নম্বর এবং 8 নম্বর দুটো গ্রহে দৃষ্টি দেবে। তাহলে মঙ্গলের দৃষ্টি কোথায় পাবেন, ধরুন এইটা মঙ্গলের ঘর, দেখুন আমি আমার পয়েন্টারটাকে ইন্ডিকেট করছি, এটা মঙ্গলের ঘর। মঙ্গল এখান থেকে তাহলে কোথায় দিবে দৃষ্টি, তাহলে 1 2 3 4 অর্থাৎ শনির গ্রহের ঘরে দেবে। আর কোথায় দিবে 7 নম্বর, তাহলে 5 6 7 এখানে দৃষ্টি দেবে। আর কোথায় দিবে 8 নম্বর এখানে দৃষ্টি দেবে। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে 3টে ঘরের কিন্তু দৃষ্টি পড়বে, 3টে ঘরের উপরে। বুধ হচ্ছে আপনার 7 নম্বর ঘরে দৃষ্টি দেবে। দেখুন এখানে জাতকের ক্ষেত্রে বুধ আছে, এখানটা আমার পয়েন্টারটা লক্ষ্য করে দেখুন একদম নিচের দিকে আমি পয়েন্টারটা রেখেছি। তাহলে এখান থেকে 7 নম্বর অর্থাৎ 1 2 3 4 5 6 7 অর্থাৎ এইখানটা এসে দৃষ্টি দেবে। বৃহস্পতি কিন্তু 5 7 9, তাহলে বৃহস্পতি জাতকের এখানে আছে, তাহলে এখান থেকে সে কিন্তু কত নম্বরে যাবে না সে 5, তাহলে 1 2 3 4 5 এখানে দৃষ্টি দেবে।
আর কোথায় দেবে 7, 6, 7 এখানে দৃষ্টি দেবে, এবং 9 এবং 8, 9 অর্থাৎ এই ঘরে দৃষ্টি দেবে। তাহলে বৃহস্পতি কিন্তু 3টে ঘরের উপরে দৃষ্টি দেবে। শুক্র কিন্তু শুধু 7 নম্বর ঘরে দৃষ্টি দেবে। দেখো শুক্র এখানে জাতকের আছে, এবং জাতকের একটা ঘরে অনেকগুলো গ্রহ আছে, তাহলে শুক্র এখান থেকে 7 নম্বর মানে এই জায়গায় দৃষ্টি দেবে। শনি কি করবে? 3, 7, 10। তাহলে শনি জাতকের কোথায় আছে? তাহলে শনি এখানে আছে, শনি এখান থেকে 3, তার মানে 1, 2, 3 অর্থাৎ যেটা লং বা কেতু লেখা আছে এখানে দৃষ্টি দেবে। আর কোথায় দেবে? 7 নম্বর মানে, তাহলে 4, 5, 6, 7 এখানে দৃষ্টি দেবে। আর কোথায় দেবে? এবং 10 নম্বর ঘর 8, 9, 10 অর্থাৎ মঙ্গলের উপরে দৃষ্টি দেবে। তাহলে আপনারা এবারে বুঝতে পারছেন যে গ্রহের ক্ষেত্রে এই দৃষ্টির ব্যাপারটা কিরকম। রাহু এবং কেতু কিন্তু 5, 7, 9 দৃষ্টি দেয়। দেখুন রাহু এখানটা রা মানে রাহু, তাহলে রাহু কি করছে? সে 5, তাহলে 1, 2, 3, 4, 5 এখানটা দৃষ্টি দেবে, 7, 6, 7 এখানে দেবে। আর কোথায় দেবে? 9 নম্বর ঘর 8, 9 এখানে দৃষ্টি দেবে। তাহলে এবারে আমি আগে ছকটা ধরে আপনাদের বুঝিয়ে দিলাম, আপনারা প্রত্যেকেই খুব সহজে কিন্তু আপনাদের যে জন্ম ছক আছে সেই জন্ম ছকে আপনি দেখে নেবেন, এবং আমি এখানে যে গ্রহদের পূর্ণ দৃষ্টি নিয়ে যেটা দিয়েছি এইটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবেন যে কোথায় তারা দৃষ্টি দিচ্ছে এবং কোথায় তাদের দৃষ্টিটা তারা নিক্ষেপ করছে। খুব সহজে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি আলোচনা করি যে এই দৃষ্টিগুলোর ক্ষেত্র নিয়ে একটু এখানে বিস্তৃত আলোচনা করি। এখন আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের যে দৃষ্টি কল্পনা করা হয়, এবং এই হিসাবে প্রতিটা গ্রহ যে রাশিতে অবস্থান করবে তার সপ্তম রাশি, আমি তাহলে আগেই বললাম, আমি দেখালাম ছবিতে যে রাশিতে গ্রহটা থাকবে তার সপ্তম রাশি। তাহলে আমরা যদি জন্মছকটা ভালো করে দেখি, তাহলে জন্মছক দেখে আমি হাতি কলমে দেখালাম যে যদি এটা মঙ্গল হয় তাহলে মঙ্গল থেকে 7টা ঘর হচ্ছে কত? 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ এইখানে তার দৃষ্টি পড়বে। যেখান থাকবে সেখান থেকে সে সপ্তম ঘরে তার দৃষ্টি দেবে। এবং যেটা তার বিপরীতে অবস্থিত হচ্ছে, যেমন মঙ্গল যদি মেষ রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গল এখানটা আছে, ধরুন এটা মেষ রাশি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল থাকলে সে কোথায় দৃষ্টি দেবে? 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ সে তার সপ্তম ঘরে কিন্তু দৃষ্টি দেবে, অবস্থান করবে। এবং তার সপ্তম অর্থাৎ তুলা রাশিতে দৃষ্টি দেবে, কারণ আমরা আগেই ছকের মধ্যে দেখেছি এটা কি রাশি না, এটা কিন্তু হচ্ছে আপনার তুলা রাশি। দেখুন এই ছকটা দেখলে বুঝতে পারবেন এটা মেষ, মেষের উল্টোটা হচ্ছে তুলা রাশি আছে। আবার মঙ্গল গ্রহ তার সপ্তম রাশির মানে বাদ দিয়েও আবার চতুর্থ এবং অষ্টম রাশিতে দৃষ্টি দেবে। অর্থাৎ মঙ্গল, যদি আমি একটা জাতকের একটা জন্ম ছক দেখি, এবং জন্ম ছকে দেখুন এই জন্ম ছকটা দেখলাম এখানে মঙ্গল তার এখানে আছে, দেখুন ম লেখা আছে, তাহলে এটা মঙ্গল। তাহলে এছাড়াও কোথায় সে দৃষ্টি দেবে? সে চতুর্থ এবং অষ্টম অর্থাৎ 1, 2, 3, 4 এখানে দেবে, এবং 5, 6, 7, 8 সে এখানে দৃষ্টি দেবে। দেখুন আমি পয়েন্টারটা ঘুরাচ্ছি, আপনার সুন্দর কিন্তু বুঝতে পারবেন। আগের আমার ভিডিওগুলোতে দুর্ভাগ্যবশত যে প্রবলেম হয়েছিল এটা নয়, কারণ আমি আগেই বলেছি যে আমার এইখানকার মূল উদ্দেশ্য হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র বিষয়ে প্রত্যেকের কম বেশি আগ্রহ থাকে, এবং সেই আগ্রহ নিরসনের জন্য আমার অত্যন্ত সামান্য জ্ঞান ভারতীয় প্রাচীন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যতটুকু পেয়েছি আমি বা অর্জন করেছি সেটুকু আপনাদের কাছে এটা শেয়ার করে নেওয়া, এবং যাতে আপনারা নিজেরা আপনাদের জন্মছক দেখতে পারেন এবং আপনারা আমাদের ভবিষ্যৎ এবং আগামী দিন সম্পর্কে একটা প্রেডিকশন বা সম্ভাবনা পেতে পারেন। দেখুন প্রেডিকশন বা সম্ভাবনা অত্যন্ত জরুরি, কারণ আমরা এটা পেলে আমরা কিছুটা প্রিকশন বা আমাদের সাবধানতা নিতে পারি। এবার আছে বৃহস্পতি। বৃহস্পতি তার সপ্তম গৃহ ব্যতীত পঞ্চম এবং সপ্তম গৃহে দৃষ্টি নিক্ষেপ করবে। অর্থাৎ বৃহস্পতি যদি কারো ধনু রাশিতে থাকে, ধরুন আমি যদি একটা ধরে নিচ্ছি কারো ধনু রাশি বা ধনু লগ্ন, আমি আগেই বলেছি লগ্ন এবং রাশিগুলোর নাম এক। তো ধরুন এখানে আমি একটা ছক, আরেকটা ছক রেখেছি, এই ছকে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এখানে আমরা দেখে নিই আগে বৃহস্পতি আছে কিনা, কিন্তু এই জাতকের এখানে কিন্তু আপনার বৃহস্পতি দেখা যাচ্ছে না। তো আমি অন্য আরেকটা ছক দেখি, সেখানে দেখি, দেখুন এখানে যদি দেখেন এই জাতকের বৃহস্পতি, দেখুন আমি নিচের দিকে পয়েন্টারটাকে রেখেছি, তাহলে বৃহস্পতি থেকে জাতকের কি করবে? তাহলে বৃহস্পতি কিন্তু তার সপ্তম তো যে নিজস্ব ঘর সেখানে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু সপ্তম ঘর ছাড়াও সে আরো দুটো পঞ্চম এবং সে নবম ঘরে দৃষ্টি দেবে।
তাহলে পঞ্চম মানে কি 1 2 3 4 5 এখানটা দৃষ্টি দেবে, 6 7 8 9 সেখানটা দৃষ্টি দেবে। এখন আমি পয়েন্টারটা ইন্ডিকেট করছি, নড়ছে, দেখুন আমার ভিডিওতে পয়েন্টারটা কিন্তু নড়ছে, আপনি দেখবেন ছকটার উপরে এটা দেখতে পাবেন। এরপরে কি শনি দৃষ্টি থাকবে সপ্তম ঘর, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে বলেছি সপ্তম ঘর। এছাড়াও কিন্তু শনি কিন্তু কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি শনি মানে তুলা রাশিতে থাকে তাহলে সে কিন্তু আপনার তৃতীয় এবং দশম ঘর, অর্থাৎ শনি আমি তাহলে এই জন্ম ছকটাতে শনিকে দেখলাম, তাহলে সে কিন্তু এটা বাদ দিলেও, অর্থাৎ আমরা যে প্রথমে জন্ম ছকের বিষয়ে আলোচনা করেছিলাম যে শনি সবসময় 3 এবং 7 10, তাহলে এটা হচ্ছে শনি, তার 3 নম্বর ঘর এটা, 7 হচ্ছে 4 5 6 7 এখানটায় দেবে, 10 8 9 10 এখানটা দেবে, অর্থাৎ এইভাবে সে দৃষ্টি তার দিকে থাকবে। এবং এইভাবে দৃষ্টি দেওয়ার ফলে এবারে প্রশ্ন হলো যে এই যে রাশিরা বিভিন্ন দৃষ্টিগুলো দিচ্ছে সেই দৃষ্টিগুলো কিরকম, শুভ রাশি থাকলে যেমন শুভ দৃষ্টি হবে, আবার অশুভ রাশি থাকলে কিন্তু সেই দৃষ্টিটা অশুভ হবে। আমি আলোচনা করার সময় এটা প্রায় বলেছি যে শুভ এবং অশুভ এই যে দৃষ্টিগুলো এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে গ্রহদের আমরা একটা মানে চার্ট দেখিয়েছি এখানে একটা, তো এই দেখুন এখানে বলা আছে প্রথম সূর্য মানে রবি, সে উচ্চস্থ মেষ রাশিতে, নিচস্থ তুলা এবং তার নিজস্ব ঘর হচ্ছে সিংহ। তাহলে চন্দ্র বৃষ রাশিতে উচ্চ, নিচ হচ্ছে বৃশ্চিক এবং কর্কট হচ্ছে তার নিজস্ব ঘর। মঙ্গল মকরে উচ্চ, কর্কটে নিচ, মেষ এবং বৃশ্চিক তার নিজস্ব ঘর। বুধ হচ্ছে কন্যা রাশিতে উচ্চ, নিচ হচ্ছে মীন রাশিতে, মিথুন এবং কন্যা তার নিজস্ব ঘর। গুরু এটা বা বৃহস্পতি কর্কট তার হচ্ছে নিজস্ব ঘর, কর্কটে উচ্চ, মকরে নিচ, ধনু এবং মীন তার হচ্ছে নিজস্ব ঘর। শুক্র মীন হচ্ছে উচ্চ, কন্যা হচ্ছে নিচস্থ, বৃষ এবং হচ্ছে তুলা এই দুটো হচ্ছে তার নিজস্ব ঘর। শনি তুলাতে উচ্চ, মেষে নিচ এবং মকর এবং কুম্ভ তার নিজস্ব ঘর। রাহু হচ্ছে ধনুতে হচ্ছে সে উচ্চ থাকে, মিথুনে সে নিচস্থ থাকে। আর কেতু হচ্ছে মিথুনে সে উচ্চস্থ থাকে আর ধনুতে নিচস্থ হয়। অর্থাৎ এই উচ্চস্থ নিচস্থ এই যে জায়গাগুলো এটা আমাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি, কারণ যদি আমরা এইটা ভালোভাবে না জানতে পারি তাহলে বাস্তবিক কিন্তু যেটা হয় আমরা কিন্তু কোনোভাবেই আমাদের জন্ম ছকের যে বিচার সেটা কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না, কারণ জন্ম ছক বিচার করতে গেলে এই কতগুলো জিনিস আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তা আমি আজকে গ্রহদের দৃষ্টি নিয়ে যে আলোচনা করলাম আপনাদের কাছে, এই গ্রহদের দৃষ্টির বিষয়বস্তুটা আবারও বলে দিই যে বিভিন্ন গ্রহ তারা মূলত সপ্তম যে তাদের ঘর থেকে সেখানে তারা দৃষ্টি দেয়, এবং এছাড়া সপ্তম বাদ দিলেও তারা কোনো কোনো গ্রহ কিন্তু চতুর্থ বা তৃতীয় অন্যান্য ঘরেও তাদের দৃষ্টি পড়বে। এবারে আমি শুভ এবং অশুভ গ্রহ সংক্রান্ত যে আলোচনা করেছিলাম সেই আলোচনাতে আমি দেখিয়েছিলাম যে কতগুলো গ্রহ আছে যেগুলো শুভ গ্রহ হিসাবে ধরা হয়, কতগুলো গ্রহ আছে যেগুলো কিন্তু অশুভ গ্রহ হিসাবে ধরা হয়। এবারে হচ্ছে যখন একটা গ্রহের প্রভাব অন্য গ্রহের উপরে পড়ে, অর্থাৎ শুভ গ্রহের উপরে যদি সেটা পড়ে তাহলে শুভ প্রভাব দেবে, এবং অশুভ গ্রহের উপরে পড়লে কিন্তু সেটা অশুভ প্রভাব প্রদান করে থাকে। সুতরাং এই গ্রহদের শুভ অশুভ এইটা আপনাকে কিন্তু বিচার করতে হবে। যদি আপনি এইটা সঠিকভাবে বিচার করতে না পারেন সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আপনি আপনার নিজের বা অন্য কারো জন্ম ছক যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কি দাঁড়াবে, আপনি সঠিকভাবে কিন্তু ওই বিষয়টাকে আপনি বিচারের মধ্যে আনতে পারবেন না, এবং আপনার তখন কিন্তু একটা সমস্যা তৈরি হতে থাকবে। কারণ মনে রাখতে হবে যে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যখন কোনো জন্ম ছক কারো আলোচনা করি বা কারো বিষয় নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমাদের এই জায়গাগুলোতে মাথার মধ্যে অবশ্যই কিন্তু আমাদের রাখতে হয়, কারণ এগুলো যদি আমরা রাখতে না পারি তাহলে আমরা কিন্তু সঠিকভাবে বিচার করতে আমরা পারবো না। এটা আমাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং আশা করি আপনাদের প্রত্যেকেই এই আলোচনা ভালো লাগবে, ফলপ্রসূ হবে এবং আপনারা এর দ্বারা উপকৃত হবেন। আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী দিনে আমরা এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।